আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছে। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। ইউনিমেথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমি দেখাবো নবম শ্রেণীর অধ্যায় 2 এর পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 এর তাপমাত্রা ও তাপ। সো আজকের টিউটোরিয়ালের যে টপিকসগুলো রয়েছে মাত্র দুটো টপিক, অণুর গতি ও তাপমাত্রা এবং আভ্যন্তরীণ শক্তির ধারণা। ইতিপূর্বে আমরা এই জিনিসগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। সো চলো আজকের টিউটোরিয়ালে দেখাচ্ছি যে প্রথমে অণুর গতি ও তাপমাত্রা নিয়ে। সো পদার্থের আমরা জানি কি যে কোনো পৃথিবীর সকল পদার্থের ভিতরে যেই অণু পরমাণুগুলো রয়েছে সেগুলো কি যে প্রতিনিয়ত কম্পনরত অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমি জাস্ট আঙ্গুল দিয়ে এটা এমন করার উদ্দেশ্য হচ্ছে এটাকে কম্পন বোঝানো, যে এই রকম কম্পন অবস্থায় রয়েছে যে কোনো যে একটা পদার্থের ভিতরে সেই অণু এবং পরমাণুগুলো ছোটাছুটি করছে এলোমেলোভাবে। সো এই যে ছোটাছুটি করছে সেটা কিসের কারণে? সেটা হচ্ছে শক্তির কারণে। আর সেই শক্তিটা হচ্ছে তোমার তাপ শক্তি। তোমরা ইতিপূর্বে সেটা জেনে গিয়েছো সবাই। সো দেখো যে অণুর গতি, তাহলে অণুর গতির সাথে কিসের সম্পর্ক? তাপের সম্পর্ক থাকবে। আর যদি এই গতি বেশি হয় তাহলে তোমার শক্তি বেশি হবে, তাহলে সেখানে মাত্রার প্রশ্ন আসবে। আর যেহেতু সেখানে শক্তিটা তাপ শক্তি, তাহলে অবশ্যই মাত্রাও হবে যে তাপমাত্রা। আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। সো দেখো এখান থেকে আমরা ছোট একটা সামারি করে নিই আমার এই এতক্ষণের কথাগুলোতে, যে পদার্থের অণুগুলোর একটা গতিশীলতা আছে, রাইট? আর আমরা জানি তাপ হলো পদার্থের অণুগুলোর সমষ্টিগত আভ্যন্তরীণ গতিশক্তি, রাইট? যা একটু আগে আমি যে কথাটা বলেছি তার সাথে এটার কিন্তু যথেষ্ট মিল রয়েছে। আর তাপমাত্রা হলো ওই বস্তুর অণুগুলোর গড় আভ্যন্তরীণ গতিশক্তি। যদি আভ্যন্তরীণ গতিশক্তি বাড়ে তাহলে কি বাড়বে? অবশ্যই তাপমাত্রা বাড়বে। ধরো এই কলমটাই যদি আমি মনে করি যে এখানকার এই অণুগুলো যেভাবে ছোটাছুটি করতেছে, এখানকার অণুগুলো ছোটাছুটি করতেছে কম আর বেশি। সো যেখানে কম যেখানে বেশি, তাহলে গতিশক্তিও কম বেশি রয়েছে। এবং এর টোটাল যেই এই পুরো যেই কলমটা রয়েছে এর ভিতরে যে টোটাল যেই গতিশক্তিটা রয়েছে, তার টোটাল এই বস্তুটার যদি তুমি চিন্তা করো যে এই বস্তুটার ভিতরে টোটাল কতটুকু এনার্জি আছে, তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে কি যে এই বস্তুর ভিতরের যে যতগুলো শক্তি আছে টোটাল শক্তিগুলোর অ্যাভারেজ তোমাকে চিন্তা করতে হবে। আর এটাকেই বলছে যে এই অণুগুলির গড় আভ্যন্তরীণ গতিশক্তি। আর আভ্যন্তরীণ গতিশক্তি কি? এই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা বস্তুর ভিতরের যেই অণুগুলোর যে শক্তি। তাহলে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে এখানে একটু দেখি যে দেখো আভ্যন্তরীণ শক্তির যে ধারণাটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো যে এটা যদি একটা ধরে নিলাম যে এটা যদিও 3D হয়নি, তাহলে আমি ধরে নিলাম যে এটা 3D আকারের একটা সলিড ম্যাটার, কঠিন একটা পদার্থ। সো কঠিন পদার্থের ভিতরে এখানে ছোট ছোট গোল গোল করে যা দেখানো হয়েছে সেগুলো হচ্ছে আমি মনে করে নিলাম যে অণু পরমাণু দেখা যায়, মনে করে নিলাম যে জুম করে নিলাম, ধরে নিলাম, হ্যাঁ, তাহলে দেখা যায়। সো এইভাবে যদি কণাগুলো থাকে, ওই অণু পরমাণু মানে কণা, পদার্থের ক্ষুদ্রতম কণার নামে হচ্ছে অণু পরমাণু। পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম, তার উপরে হচ্ছে অণু। প্রথমে অণু আবিষ্কৃত হয়, তারপরে এটাকে আবার রিসার্চ করে দেখা যাচ্ছে ভবিষ্যতে পরমাণু পেয়েছে, তারপরে আবার পরমাণুর ভিতরে পেয়েছি কি কণা পেয়েছে, কতগুলো 200-ও বেশি কণা পেয়েছে। বাট অ্যাক্টিভিটি রয়েছে 3টি কণার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বর্তমানে কিন্তু আধুনিক বিজ্ঞান কি করছে, আরও বের করে ফেলেছে। কোয়ার্ক বলা হয় তাকে, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, আরও রয়েছে এমন। তো এরকম একটা স্ট্যান্ডার্ড লেভেলই রয়েছে। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এখন দেখো এই যে পরমাণুগুলো, এই যে অণুগুলো একজন আরেকজনের কাছাকাছি থেকে একটা স্থিতিশীল একটা বিভব শক্তি, একটা পটেনশিয়াল এনার্জি তৈরি করে। আমি কি বললাম যে স্থিতিশীল, পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি সবগুলো কিন্তু এক নামে ডিপোজিটেড এনার্জি, মানে স্থিতি শক্তি। সবগুলো হচ্ছে তোমার এই স্থিতি শক্তি। এই স্থিতি শক্তির কারণেই ওনারা
একে অপরের কাছাকাছি অবস্থান করে এবং ধরে নিলাম এই যে দুটো আঙ্গুল, এরা এখন এই যে এতটুকু পর্যন্ত আসবে, বাট এর কাছাকাছি আর আসতে পারবে না, এতটুকু এর কাছাকাছি ওনারা আসতে পারে না। কেন? যে এদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী ওনাদের নিজেদের ভিতরে যেই বিভব শক্তিটা মানে ডিপোজিটের যে এনার্জিটা, যেই এনার্জিটা ওনারা এখানে মেনটেন, যে এনার্জির কারণে ওনারা নিজ নিজ অবস্থানে অবস্থিত রয়েছে, সেই এনার্জিটা হচ্ছে আপনার এই স্থিতিশক্তি এবং এটার আরেক নাম হচ্ছে বিভব শক্তি। এই স্থিতিশক্তির কারণে ওনারা একজন আরেকজনের কাছাকাছি আসে না, বাট এখান থেকে এই দূরত্ব থেকে উনি চতুর্দিকে ছোটাছুটি করে, যখন ছোটাছুটি করে তখন কিন্তু ওনাদের এই দূরত্ব বেড়ে যায়, একটু হলেও বেড়ে যায়, একটু বেশি বেড়ে যায়। যখন ওনারা এখানে অতিরিক্ত এনার্জি পায় মানে তাপ শক্তি পায়, তখন তাপ শক্তি পেলে ওনাদের ভিতরের যেই অণুগুলো রয়েছে, বস্তুকণাগুলো রয়েছে, এই অণু পরমাণুগুলো তখন আরো বেশি ছোটাছুটি করে। সো আমরা জানি যে পৃথিবীর সকল ধরনের বস্তুর ভিতরে যেই অণু পরমাণুগুলো রয়েছে সেগুলো সবসময় কম্পনরত রয়েছে এবং ছোটাছুটি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে। সো এই যে ছোটাছুটি করে, সো এটার ছোট্ট একটা যেটা ছোটাছুটি করে সেটা হচ্ছে আপনার গতিশক্তি। আর যেটার কারণে একটু আগে বললাম, যেটার কারণে ওনারা একে অপরের কাছাকাছি অবস্থান করে, এই কাছাকাছি অবস্থান করে কি কারণে? একটা শক্তির কারণে। এই একটা শক্তি নাম হচ্ছে স্থিতি শক্তি। আর এটা কোত্থেকে আসে সেটা একটু দেখে নিন। এখানে সে ধরুন এখান থেকে দুটো পরমাণু আমি এখানে নিয়েছি। সো দুটো পরমাণু যদি এখান থেকে নেই, সো এই যে পরমাণুগুলো আমি ঝুম করে এত বড় করে দেখালাম আপনাকে, ধরে নিন। সো এই যে পরমাণুগুলোর ভিতরে কি আছে, পরমাণুর ভিতরে কি আছে আমরা সকলে জানি পরমাণুর স্ট্রাকচার, গঠন, যে এর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হোয়ার প্রোটন ইজ পজিটিভ চার্জ ক্যারি করবে, proton will carry the positive charge, electron will carry the negative charge, and neutron he is always neutral. হ্যাঁ, সে উনি কোনো ক্রিয়া বিক্রিয়ায়, ক্রিয়া প্রতিক্রিয়ায় উনি কখনো অংশ নেন না, এই কারণে উনি নিউট্রাল। সো এখানে দেখুন যেই কারণে স্থিতিশক্তিটা তৈরি হয়, যে ধরে নিলাম যে ঝুম করার পরে এতটুকু জায়গায় ওনাদের মাঝখানে ওনারা মেনটেন করে। সো এখানকার যে প্রোটন আর এখানকার যে প্রোটন তাহলে কি করবে? দুজনকে বিকর্ষণ করবে। কেন? দুজনই প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে, মানে ধনাত্মক আয়ন ক্যারি করে। সো আমরা জানি কি সমধর্মী যে কোনো কিছু চার্জ, মানে যে কোনো কিছু না, সমধর্মী চার্জ নিজেদেরকে আকর্ষণ করে না, বিকর্ষণ করবে। আর যদি সেটা বিপরীতধর্মী হয় তাহলে অবশ্যই আকর্ষণ করবে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এটা আমরা সকলে জানি। সো এই কারণে এই যে প্রোটন আর এই প্রোটন, উনি যখন ওনাকে কাছাকাছি যাবে না, কারণ কি ওনারা রিজেক্ট করবে, বিকর্ষণ করবে। আর যখন এই প্রোটন এই ইলেকট্রনের সংস্পর্শে যাবে তাহলে অবশ্যই এটাকে অ্যাট্রাক্ট করবে, মানে আকর্ষণ করবে। বাই দ্য সেম ওয়ে যে এখানকার প্রোটন এখানকার ইলেকট্রনের সাথে আপনার অ্যাট্রাক্ট করবে। আবার এখানকার ইলেকট্রন দুজনই নেগেটিভ চার্জ, সমধর্মী, তাহলে কি করবে? দুজনেই দূরে সরে যাবে, যে এইভাবে দূরে সরে যাবে, উনি ওইদিকে চলে যাবে, উনি ওইদিকে চলে যাবে। আর এইটার বেলায় এমন হয়েছে যে প্রোটনের বেলায় উনিও দূরে সরে গেল, বাট এই যে উনি ইলেকট্রন, উনি কিন্তু এখন এই যে প্রোটনের কাছে চলে আসবে, কারণ কি? অনলি ডিউ টু দ্য বিপরীতধর্মী চার্জ। সো এটাও কিন্তু এরকম হবে। সো এখানে কি দেখা গেল? একবার হচ্ছে পজিটিভ, মানে কাছাকাছি অবস্থান করতে চায়, আরেকটার কারণে দূরে যেতে চায়। এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের কারণে ওনারা একটা নির্দিষ্ট দূরত্ব সেখানে বজায় রেখে চলে, যে খুব এর ভিতরে আর ওনারা আসতে পারে না। যদি আপনি এখানে এই জায়গাটাতে যদি এনার্জি অ্যাপ্লাই করেন তাহলে এই অণুগুলো এখান থেকে ছুটে এই দিকে চলে আসবে, একটু দূরে আসবে। তখন এই যে এই অণুটা, এই পরমাণুটার ভিতরে একটা গ্যাপ তৈরি হবে। আর তখন যখন উনি যাবে, আর এই যাওয়া, এই যে মুভ করা, এই মোশনটা হচ্ছে তার গতি, কাইনেটিসিটি, মানে কাইনেটিক এনার্জির কারণে উনি এখানে যাবে।
আর ওই এনার্জিটাকে বলা হয় গতি, শক্তি। যে কারণে ছোটাছুটি করবে। কেন ছোটাছুটি করবে? যদি আপনি এনার্জি অ্যাপ্লাই করেন, যদি এই গতি শক্তি বেড়ে যায়, গতি শক্তি, তাহলে দেখুন এই যে বস্তুটার ভিতরে কয়টা এনার্জি পেলাম? একটা পেলাম স্থিতিশক্তি আর একটা পেলাম গতিশক্তি। সো এই দুইটা এনার্জি মিলেই এর ভিতরের এনার্জি। তার মানে এর ভিতরের এনার্জি মানে কি আভ্যন্তরীণ এনার্জি। এর ভিতরের এনার্জির নাম হচ্ছে আভ্যন্তরীণ এনার্জি। আর এই আভ্যন্তরীণ এনার্জিটা কিসের কম্বিনেশন? স্থিতিশক্তি এবং গতিশক্তির কম্বিনেশনে এই আভ্যন্তরীণ এনার্জি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আভ্যন্তরীণ শক্তির ধারণা। যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি আশা করব যে আপনি আপনার নিজের ভাষায় খুব সুন্দর করে যে কাউকে বুঝিয়েও দিতে পারবেন এবং লিখতে গেলে সুন্দর করে আপনি সেটা লিখতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।